হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে ষষ্ঠ অধ্যায়টি আছে, যে ভারতের বিদেশ নীতি, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব ভারত ও ভুটানের সম্পর্ক নিয়ে। ঠিক আছে, একবিংশ শতাব্দীতে ভারত এবং ভুটানের মধ্যে কি সম্পর্ক তা বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমরা যদি ম্যাপটা দেখো, তাহলে এই ভারতের এই জায়গায় ভুটান অবস্থিত। ঠিক আছে, এটা পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, আর এইখানটায় সিকিম অবস্থিত, আর এই জায়গার মধ্যে আছে ভুটান। ঠিক আছে, এই জায়গায় অবস্থিত ভুটান। তাহলে ভুটান দেশটির অবস্থান তোমরা দেখতে পারলে। আর ভুটানের রাজধানীর নাম কি? রাজধানীটাও একটু মনে রাখবে। রাজধানী হচ্ছে থিম্পু। ঠিক আছে, থিম্পু। আর ভুটান হচ্ছে এমন একটি দেশ যেখানের মধ্যে রাজাও আছে এবং সেখানে কিন্তু আর কি ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র দেখা যায় এবং সেখানে সংবিধানও আছে। ঠিক আছে, আর এই যে ভুটান দেশটি, এই ভুটান দেশটি কিন্তু একটা বাফার স্টেট। বাফার স্টেট অর্থাৎ বাফার রাষ্ট্র। বাফার রাষ্ট্র অর্থাৎ দুটি বড় দেশের মাঝখানে একটি ছোট্ট দেশ। উপরে আছে চীন আর নিচে ভারত। এই ভারত এবং চীনের মাঝখানে ছোট্ট একটি দেশ নেপাল, ভুটান, এটা একটা বাফার স্টেট। যেমন নেপাল ছিল এই জায়গাটায়। ঠিক আছে, নেপালও একটা বাফার স্টেট, বাফার রাষ্ট্র, এবং ভুটানও কিন্তু বাফার স্টেট। আর চারিদিকে স্থল সীমানা দ্বারা আর কি ল্যান্ড লক এটা কান্ট্রি। তাহলে এই যে ভুটানের সঙ্গে ভারতের সম্পর্কের মধ্যে প্রথমে যে একটা চুক্তি তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে বন্ধুত্বের চিরস্থায়ী শান্তি চুক্তি। শান্তি চুক্তি। ঠিক আছে, এটা কবে স্বাক্ষরিত হয় মনে রাখবে, এটা 1949 সালে কিন্তু স্বাক্ষরিত হয় ভারত এবং ভুটানের মধ্যে 8ই আগস্ট। ঠিক আছে, তাহলে এই ডেটটা মনে রাখবে। ঠিক আছে, 1949 সাল 8ই আগস্ট ভারত এবং ভুটানের মধ্যে বন্ধুত্বের চিরস্থায়ী শান্তি চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়। এটাকে ট্রিটি অফ ফ্রেন্ডশিপও বলা হয়। ঠিক আছে, ট্রিটি অফ ফ্রেন্ডশিপও বলা হয়। তাহলে এটা কবে স্বাক্ষরিত হয় মনে রাখবে, 1949 সালে। আর তখন কি করা হয়, এই চুক্তিতে ভুটান যে কোনো অন্য দেশ থেকে যদি কোনো সামরিক কিছু কিনে, তাহলে কিন্তু ভারতের সঙ্গে কনসাল্ট করে নেবে। আর ভুটানের যে বিদেশ নীতি হবে সেটা কীরকম হবে তা ভারত ভুটানকে গাইড করবে। ভুটানের যে বিদেশ নীতি অর্থাৎ ভুটানের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক কেমন হবে তার নির্ধারণের ক্ষেত্রে কিন্তু ভারত আর কি জড়িত ছিল। ভারত গাইড করতো ভুটানকে। কিন্তু কি হয় যে এই চুক্তিটা সংশোধিত হয় 2007 সালে। সংশোধিত হয় কত সালে? 2007 সালে। এই 2007 সালে এই চুক্তিটা সংশোধিত করে কি বলা হয়, যে ভুটানকে স্বাধীনভাবে বিদেশ নীতি প্রণয়নের কিন্তু স্বাধীনতা দেওয়া হয়। কারণ ভুটান একটি সার্বভৌম দেশ, তাহলে অন্য দেশের ওপর যদি ভারতের অধিকার থাকে, ভারত যদি সেই দেশের বিদেশ নীতি প্রণয়ন করে, তাহলে সেটা কেমন স্বাধীন দেশ, তাই না? তাহলে তার জন্য 2007 সালে ভুটানের যে বিদেশ নীতি প্রণয়নের জন্য আর কি ভুটানকে স্বাধীনতা দেওয়া হয়। ঠিক আছে, এরপরে আরেকটা চুক্তি তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাণিজ্য ও ট্রানজিট চুক্তি। এটা স্বাক্ষরিত হয় 1972 সালে। ঠিক আছে, আর এই বাণিজ্য ও ট্রানজিট চুক্তি এটাও কিন্তু পরে সংশোধিত হয় কত সালে? 2016 সালে। ঠিক আছে, তাহলে এই বাণিজ্য ট্রানজিট চুক্তির দ্বারা দেখো ভুটান একটা ল্যান্ডলক কান্ট্রি। তাহলে ভুটানের সঙ্গে যে ভারতের সম্পর্ক সেটা কিন্তু নিবিড়, একদম খুব গভীর সম্পর্ক। কারণ যত বাণিজ্য চলে, ভুটানের সব থেকে বড় বাণিজ্যিক যে সম্পর্ক কার সঙ্গে আছে? ভারতের সঙ্গে আছে। ভুটানের যে ট্রেড হয় সেটা ভারতের সঙ্গেই কিন্তু সবথেকে বেশি হয়। ভারতের সহায়তায় অনেক হাইড্রো প্রজেক্ট কিন্তু ভুটানের আর কি এস্টাবলিশ করা হয়েছে,
তাছাড়াও যে ভুটানের যে সুপ্রিম কোর্ট আছে, ঠিক আছে, সেই ভুটানের সুপ্রিম কোর্টও কিন্তু ভারতের আর্থিক সহায়তার দ্বারাই কিন্তু গঠিত হয়েছে। তাহলে আমাদের যেমন সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট, তেমন ভুটানেও সুপ্রিম কোর্ট আছে, ঠিক আছে, সর্বোচ্চ আদালত। তাহলে সেই সুপ্রিম কোর্ট যে তৈরি হয়েছে সেটা কিন্তু ভারতের আর্থিক সহায়তার দ্বারাই কিন্তু তৈরি হয়েছে। তাহলে ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু নিবিড় সম্পর্ক, খুব ভালো সম্পর্ক বোঝা যায়। তাহলে এমন আমাদের ভারতের চারিদিকে যে প্রতিবেশী দেশগুলি আছে তার মধ্যে এমন একটা দেশ যার ওপর ভারত আর কি অন্ধবিশ্বাস করতে পারবে, ঠিক আছে, বিশ্বস্ত একটা দেশ বলা যায় ভুটানকে। ভুটানকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে, কারণ ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো, অন্যান্য দেশের মতো না। বাংলাদেশ, পাকিস্তানের কথা তো বাদ, চীনও ভারতের সঙ্গে অতটা সম্পর্ক ভালো না, সীমান্ত বিরোধ দেখা যায়। তারপরে নেপালের সঙ্গেও সীমান্ত বিরোধ দেখা যায়। কিন্তু ভুটান এমন একটা দেশ, ভুটানের সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক নিবিড়। নেক্সট পয়েন্ট দেখো, তাহলে বাণিজ্য ট্রানজিট চুক্তির মাধ্যমে ভুটানকে ভারত এই সুযোগ সুবিধা দেয় যে ভুটান যদি কোনো জিনিস এক্সপোর্ট করতে চায় বা ইম্পোর্ট করতে চায় অন্য দেশ থেকে, তাহলে সে ভারতের মধ্যে দিয়ে সেটা করতে পারবে, কোনো শুল্ক লাগবে না, কোনো শুল্ক প্রয়োজন নেই, কোনো ট্যাক্স বসাবে না ভারত, ভুটানের জন্য ফ্রি, ভারতের মধ্যে দিয়ে বাণিজ্য করতে পারবে, কোনো ট্যাক্স বসাবে না ভারত, এটা ছাড় দেওয়া হয়েছে ভুটানকে। এছাড়াও ভারত এবং ভুটানের মধ্যে যে প্রথম কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় সেটা হয় হচ্ছে 1968 সালে, এটা মনে রাখবে, যে ভারত ও ভুটানের মধ্যে, ভারত তো ভুটানের সম্পর্ক আমি লিখিয়ে দিচ্ছি, তাহলে আর এখানে লিখতে হবে না, ভারত ও ভুটানের মধ্যে আনুষ্ঠানিক, ঠিক আছে, আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক মানে যে ভারত থেকে ভুটানে এবং ভুটান থেকে ভারতে এমবেসি স্থাপন হবে, ঠিক আছে, দূতাবাস, ভারতের এমবেসি খোলা হবে ভুটানে, ভুটানের এমবেসি খোলা হবে ভারতে, এটাই হচ্ছে আনুষ্ঠানিকভাবে তখন কিন্তু কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। কত সালে? 1968 সালে, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে এই 1968 সালে কিন্তু ভারতের যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল তিনি কিন্তু ভুটানেও গিয়েছিল, ঠিক আছে, ভুটান সফরে গিয়েছিল আরও দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য। ভুটানের ছাত্রছাত্রীদের জন্য অনেক স্কলারশিপ দেওয়া হয়। এছাড়াও ভুটানের সঙ্গে ভারতের সম্পর্কের মধ্যে যে বৌদ্ধ ধর্ম, এই বৌদ্ধ ধর্মের কিন্তু এই দেশ থেকে অন্য দেশে যাত্রা চলে। এছাড়াও যে ট্যুরিজম, ঠিক আছে, অনেক মানুষ ভারত থেকে ভুটানে ঘুরতে যায়, আর ভুটান এবং ভারতের মধ্যে এই দেশ থেকে ওই দেশে যেতে কোনো কিন্তু পাসপোর্ট ভিসার দরকার হয় না, ঠিক আছে, পাসপোর্ট ভিসার কোনো দরকার হয় না। পাসপোর্ট কি? পাসপোর্ট হচ্ছে তুমি ভারতেরই যে নাগরিক সেটা হচ্ছে তার যে প্রমাণপত্র, সেটা হচ্ছে পাসপোর্ট। আর ভিসা অর্থাৎ অন্য দেশে গেলে সেই দেশ যে তোমাকে পারমিশন দিল সেটা হচ্ছে ভিসা। ধরো এখন তুমি ভারতে আছো, তুমি যাবে আমেরিকাতে, তাহলে তোমার কি দরকার? তোমার পাসপোর্ট আর ভিসা দরকার। তাহলে ভারত, তুমি ভারতের নাগরিক, তাহলে ভারত তোমাকে কী দেবে? যে পাসপোর্ট দেবে, যে ভারতের তুমি নাগরিক। আর তুমি যাবে আমেরিকায়, তাহলে আমেরিকাতে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। আমেরিকা যদি পারমিশন দেয়, ভিসা মানে পারমিশন আর কি দিবে ওই দেশে যাওয়ার জন্য, তাহলে যদি আমেরিকা পারমিশন দিল মানে ভিসা আর কি অ্যাপ্রুভ হয়ে গেল, তাহলে সেটা অন্য দেশ দেয় ভিসা পারমিশন, আর ভারত দেয় পাসপোর্ট। তাহলে এটা পাসপোর্ট ভিসা কিন্তু ভুটানের সঙ্গে দরকার হয় না। ভারত এবং ভুটানের মধ্যে আর কি আসা যাওয়া চলে, শুধুমাত্র কোনো ভোটার আইডি কার্ড, একটা আইডি কার্ড হলেই চলে, ঠিক আছে, তোমার প্রমাণপত্র, পরিচয়পত্র দেখালেই হয়ে যায় যে তুমি ভুটানে যেতে পারবে ঘুরতে, তাই না? তাহলে এটা ভারতের সঙ্গে ভুটানের সম্পর্কটা এতটাই সুদৃঢ় যে এখানের মধ্যে কিন্তু ট্যুরিজমের ক্ষেত্রে ভারত থেকে প্রচুর মানুষ কিন্তু ভুটানে ঘুরতে যায় প্রতি বছর। এছাড়াও ভুটানের মধ্যে যে অনেক সড়ক পথ আছে তা কিন্তু ভারতের যে BRO আছে না, BRO, বর্ডার রোডস অর্গানাইজেশন, এই বর্ডার রোড অর্গানাইজেশন হচ্ছে এমন একটা সংস্থা, ভারতীয় সংস্থা, যেটার কাজ কি, যে ভারতের যে সীমান্তবর্তী এলাকা আছে সেখানটার মধ্যে রোড কনস্ট্রাকশন করা, রাস্তা তৈরি করা এবং সেগুলিকে দেখাশোনা করার দায়িত্ব হচ্ছে, এবং প্রতিবেশী দেশগুলিতে রাস্তা তৈরি করা এবং ভারতের সীমান্তে রাস্তা তৈরি করা এবং সেটা পর্যবেক্ষণ করা, দেখাশোনা করা, এটা BRO কাজ, বর্ডার রোড অর্গানাইজেশন। তাহলে এমন ভুটানে কিন্তু অনেক রাস্তা তৈরি করেছে এই BRO। এছাড়াও যে ভুটান যে দেশটি আছে, ভুটান দেশ, সেই দেশ থেকে বেশিরভাগ যে বাণিজ্য সেটা কিন্তু ভারতের সঙ্গে চলে।
ভারত হচ্ছে ভুটানের লার্জেস্ট ট্রেডিং পার্টনার, সব থেকে বাণিজ্য চলে ভারতের সঙ্গে ভুটানের। আর এর জন্য ভুটান কিন্তু সরাসরি ভারতের থেকে বিচ্ছিন্ন হয়ে চলে যেতে পারবে না, যে ভুটান ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করবে, এটা কোনো করা যাবে না। কারণ এতটা নির্ভরশীল ভারতের ওপর ভুটান, যে হঠাৎ করে অন্য দেশের ওপর নির্ভর হওয়া সেটা কিন্তু ভুটানের পক্ষে সম্ভব নয়। তাহলে এই হয়ে গেল ভারত এবং ভুটানের মধ্যে কী কী সম্পর্ক সেটা বললাম। এছাড়াও যে অনেক হাইড্রো পাওয়ার প্রজেক্ট, এটাও কিন্তু ভারত স্থাপন করেছে ভুটানে। আর সেই যে হাইড্রো পাওয়ার প্রজেক্ট আছে ভুটানের মধ্যে, সেই হাইড্রো পাওয়ার প্রজেক্টের দ্বারা যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা কিন্তু ভারত আবার কিনে নেয়, ঠিক আছে। ভারতে সেটা আবার ভুটানই এক্সপোর্ট করে, আর তার দ্বারা কিন্তু ভুটানে অনেক আর কি আর্থিক সমৃদ্ধি ঘটে। তাহলে এবার দেখব যে এই ভুটান এবং ভারতের মধ্যে সম্পর্কের মধ্যে কী কী সমস্যা দেখা যায়। 1 নম্বর সমস্যা হচ্ছে যে চীনের প্রভাব, ঠিক আছে। সমস্যার মধ্যে যদি বলা যায় কী কী সমস্যা, 1 নম্বর হচ্ছে চীনের প্রভাব, ঠিক আছে। চীনের প্রভাব হচ্ছে ভারত এবং ভুটানের সম্পর্কের মধ্যে একটা সমস্যা, যে চীন তার প্রভাব কিন্তু বিস্তার করতে চেষ্টা করে এই ভুটানের মধ্যে, আর তার দ্বারা ভারত এবং ভুটানের মধ্যে যে সম্পর্ক তার মধ্যে চির ধরাতে চেষ্টা করে এই চীন। আর এই জায়গাটার মধ্যে একটা জায়গা আছে শিলিগুড়ি করিডর, ঠিক আছে, যেটাকে বলা হয় চিকেন নেক, একদম পাতলা একটা রাস্তা। এই রাস্তাটা যদি চীন এখানের মধ্যে যদি কবজা করে ফেলে, তাহলে কিন্তু যে এই যে উত্তর পূর্ব ভারতের যে এখানে 7টি রাজ্য আছে, আমাদের 7 সিস্টার বলা হয়, 7 সিস্টার, এখানে 7টি রাজ্য আছে। এই 7 সিস্টার অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সঙ্গে কিন্তু ভারতের কানেকশন, সংযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে এই জন্য কিন্তু এই জায়গার মধ্যে একটা কৌশলগত অবস্থান হচ্ছে ভুটানের। তাহলে ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক বজায় রাখা, এটা কিন্তু ভারতের আর কি জাতীয় স্বার্থের মধ্যে পড়ে, ভারতের এটা ন্যাশনাল ইন্টারেস্টের মধ্যে পড়ে যে ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক বজায় রাখা যে কোনো কিমতে, ঠিক আছে। এর জন্য ভারত সর্বদা ভুটানকে সাহায্য করে থাকে। ভুটানের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়, যেমন ভারতে আগে কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা হতো, অর্থাৎ 5 ইয়ার্স প্ল্যান হতো। তাহলে সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ভুটানে যে হয়, তার মধ্যে কিন্তু সবসময় ভারত কী করে, যে আর্থিক দিক দিয়ে সাহায্য করে পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। কিন্তু ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা উঠে গেছে, এখন নীতি আয়োগ ভারতে আছে, ঠিক আছে। কিন্তু ভুটানে এখনও চলছে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে এর দ্বারা সহায়তা করা হয়। আর কিছুদিন আগে আর কি 2017 সালে, ঠিক আছে, 2017 সালে একটা ক্রাইসিস হয়, সেটা হচ্ছে ডোকলাম ক্রাইসিস, ডোকলাম ক্রাইসিস বা ডোকলাম সংকট। তাহলে এই যে ডোকলাম সংকট কত সালে হয়, 2017। এই ডোকলাম ক্রাইসিস এটা কি, এই যে ভুটানের যে এই জায়গায় না একটা প্ল্যাটু আছে, ডোকলাম প্ল্যাটু বলা যায়, ডোকলাম মালভূমি অঞ্চল। এই জায়গার মধ্যে চীন কি করে, যে একদম ভুটানের সীমান্তের মধ্যে, ঠিক আছে, ভুটানের সীমান্তের কাছাকাছি এই দিক থেকে এদিকে রাস্তা তৈরি করতে থাকে, এদিকে রাস্তা তৈরি করে আসতে থাকে। তাহলে এখন ভুটান তো বাধা দেবে, যে রাস্তা তৈরি করতে করতে ভুটানের এদিকে এসে পড়ছে। তার জন্য ভুটান তখন ভারতের সঙ্গে পরামর্শ করে, তারপরে ভারতের সেনাবাহিনী যায় এই জায়গায়, ভারতের সেনাবাহিনী যায় চীনের সেনাবাহিনীকে সেখানের মধ্যে পিছিয়ে যেতে বলে, যে এখানের মধ্যে রাস্তা তৈরি করা যাবে না, তাই তো। আর চীনের একটা কথা, যে এই যে ভুটান, পরে নেপাল, পরে সিকিম, পরে এখানে অরুণাচল প্রদেশ যে আছে, এটা নাকি চীনের অংশ, থাম রুল, ঠিক আছে। এখানের মধ্যে নাকি একটা হাতের তালু হচ্ছে এখানের মধ্যে তিব্বত, আর যে 5টা আঙুলের মধ্যে এখানে নেপাল, ভুটান, সিকিম, অরুণাচল প্রদেশ, এই সব অঞ্চল নাকি চীনের। তাহলে চীন অনেক সময় এমন করে যে অরুণাচল প্রদেশের অনেক সময় নাম চেঞ্জ করে যায়, ঠিক আছে। চীন নিজেই অরুণাচল প্রদেশের নাম চেঞ্জ করে দেয়, নিজের মতো রেখে দেয়, যে এটা ওদের একটা জায়গা, অঞ্চল। তাহলে এর দ্বারাও কিন্তু ভুটানের মধ্যে একটা ভয় কাজ করে সবসময়, যে চীন যেমন তিব্বতকে কবজা করে ফেলেছে 1950 সালে, ভুটানকেও না কবজা করে ফেলে। তাহলে তার জন্য ভুটান সবসময় কিন্তু ভারতের সঙ্গে থাকে, আর ভারত সবসময় ভুটানকে প্রোটেক্ট করে থাকে চীনের থেকে। তাহলে এর জন্য ডোকলাম ক্রাইসিস অর্থাৎ ডোকলাম সংকট হয়। প্রায় 2 মাস এই ডোকলাম স্ট্যান্ড অফ চলে চীন এবং ভারতের মধ্যে। ভারতের সেনাবাহিনী এখানে চলে যায়, আর চীন থেকে এখানে এসে পড়ে সেনাবাহিনী। তাহলে দুজনের মধ্যে ক্ল্যাশ চলে 2 মাসের মতো, তারপরে এখান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হয়। তাহলে এই যে এই ডোকলাম জায়গাটা কিন্তু ভারতের না, এই ডোকলাম অঞ্চলটা কিন্তু
ভুটানেরই, কিন্তু ভারত সেখানে গিয়ে চীনের সেনাবাহিনীকে পিছিয়ে দিয়েছিল। কারণ ভারতের এই জায়গার মধ্যে একটা কৌশলগত, চীন যদি এই জায়গায় চিকেন নেক, অর্থাৎ এই শিলিগুড়ি করিডোরে যদি একবার কবজা করে ফেলে, যদি এই জায়গায় প্রভাব ফেলতে ফেলতে শিলিগুড়ি করিডোরে একবার কবজা করে ফেলে, তাহলে কিন্তু এই উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলি আছে তার সঙ্গে ভারতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে এটা কিন্তু ভারতের জন্য খুব খারাপ একটা পরিস্থিতির সৃষ্টি হবে তখন। তাহলে এর জন্য ভুটান একটা কিন্তু স্ট্র্যাটেজিক একটা লোকেশন ভারতের জন্য, খুব প্রয়োজনীয় একটা লোকেশন, যেটাকে প্রোটেক্ট করা ভারতের খুব জরুরি ন্যাশনাল ইন্টারেস্টের জন্য। বোঝা গেল? এছাড়াও যদি বলা যায় চীনের প্রভাব তো একটা সমস্যা ভারত এবং ভুটানের মধ্যে, এছাড়াও একটা সমস্যা বলা যায় যে সন্ত্রাসবাদী কার্যকলাপ। ঠিক আছে, এখানের মধ্যে উত্তর পূর্ব ভারতে যে উলফা সন্ত্রাসবাদী আছে, তাহলে উলফা এমন অনেক সন্ত্রাসবাদী যে কার্যকলাপ, সেটাও কিন্তু ভারত আর ভুটানের সম্পর্ককে কী করে, যে প্রভাবিত করে। তাহলে এই হয়ে গেল ভারত এবং ভুটানের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তাহলে যা যা আলোচনা করলাম আর কি ভুটান আর ভারতের মধ্যে সম্পর্কের মধ্যে, তোমরা এই পয়েন্টগুলি শুধু লিখে নিয়ে নোট করে রাখো, প্রশ্ন আসলে এইগুলির থেকে কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, তাহলে এর পরের ক্লাসে আমরা আলোচনা করব ভারত এবং মালদ্বীপের মধ্যে কী সম্পর্ক তা নিয়ে। তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।